ক্রিয়াপদ যদি বাক্যের হার্ট হয় তাহলে সাবজেক্ট বা অবজেক্ট বাক্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অংশ, যাদের উপস্থিতি ছাড়া বাক্যের অর্থের সম্পূর্ণতা আসা অসম্ভব। আজকে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। অবজেক্ট জানার আগে অবশ্যই একটু জেনে নিই সাবজেক্ট। সাবজেক্ট হলো কর্তা, অবজেক্ট হলো কর্ম। সাবজেক্ট বা অবজেক্ট সর্বদা কে হতে পারে? নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্সগুলোর মধ্যে কি কি আসতে পারে? প্রোনাউন আসতে পারে। প্রোনাউন ছাড়া আর কে আসতে পারে? জিরান্ট। জিরান্ট নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে, কিন্তু এর কোয়ালিটিটা কার মতো থাকে? নাউনের মতো। ইনফিনিটিভ হতে পারে। ইনফিনিটিভ বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ভূমিকা গ্রহণ করতে পারে। নমিনাল ফ্রেজ হতে পারে। বা নমিনাল ক্লজ। আমরা কমপ্লেক্স স্ট্রাকচারে আজকে যাব না, আমরা সহজেই বোঝার চেষ্টা করব বা খুব বেসিক জিনিসটা জানার চেষ্টা করব অবজেক্টের। অবজেক্ট কয় প্রকার, কি কি, বা অবজেক্টগুলো বাক্যে কীভাবে ব্যবহার হয়। প্রথম উদাহরণটাতে কি দেখছি? আই স এ পিকক ইন দ্য পার্ক। আমরা সাবজেক্ট খোঁজার ক্ষেত্রে কি বলেছিলাম? ক্রিয়াপদকে হু দিয়ে প্রশ্ন করতে হবে। আর অবজেক্ট খুঁজতে গেলে কি করব? ক্রিয়াপদকে সাবজেক্টের সাথে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলেই পাবো। আই স হোয়াট? এ পিকক। তাহলে এটা ক্রিয়াপদের পর বসেছে। ওকে, তাহলে এই অংশটা অবজেক্ট অফ এ ভার্ব। কি বললাম? এ পিকক, এটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব এবং এটা নাউন ডিটারমিনার। আমরা কি বলেছি? অবজেক্ট সর্বদা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হবে। হি স এ পিকক। হয় ইন দ্য পার্ক, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর ফাংশনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু এর গঠনটা দেখি তো কি আছে? প্রেপোজিশন আছে। প্রেপোজিশন আছে মানেই এই পুরো ফ্রেজটাকে আমরা গঠনগত দিক থেকে কি বলবো? প্রেপোজিশনাল ফ্রেজ। আর প্রেপোজিশন আছে মানেই তারপরে অবশ্যই একটা অবজেক্ট থাকবে। কে সেই অবজেক্ট? এক্ষেত্রে পার্ক অবজেক্ট, এবং পার্ক অবজেক্ট মানে সেটা নাউন রূপে এখানে আছে এবং দি ডিটারমিনার। তাহলে আমরা প্রথম বাক্যে দুটো অবজেক্ট জানতে পারলাম, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। কি বললাম? এ পিকক হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব, আর দি পার্ক এটা হচ্ছে অবজেক্ট অফ আ প্রেপোজিশন। বাক্য জানতে গেলে প্রত্যেক বাক্যের মধ্যে দেখতে হবে কটা ফাইনাইট ভার্ব আছে, এবং ফাইনাইট ভার্ব যটা থাকবে তটা সাবজেক্ট থাকবে। তাছাড়া আরেকটা জিনিস আমাদের জানতে হবে, কতগুলো প্রেপোজিশন আছে। এই প্রেপোজিশনগুলো থাকলে তারপরে অবজেক্ট থাকবে। এইভাবে যদি আমরা বাক্যগুলো জানতে পারি না, বাক্যের গঠন জানা খুব সহজ মনে হবে। এরপর দেখে নিই 2 নম্বর বাক্যটাতে কি আছে। তাহলে 1 নম্বর বাক্যে আমরা দুটো অবজেক্ট খুঁজে পেলাম, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। 3 নম্বর বাক্যটাতে কি আছে দেখি? হি গেভ মি এ পেন। হি গেভ হুম, ক্রিয়াপদকে হুম দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাবো, একটা পাচ্ছি। হি গেভ হোয়াট? এ পেন। এক্ষেত্রে কি দেখছি? হি গেভ মি, বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে কি? হচ্ছে না। তাহলে হি গেভ মি এর পর আরও একটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এই ক্রিয়াপদের অ্যাকশনটা শেষ হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আমরা আরেকটা অবজেক্ট ব্যবহার করি, এবং তার জন্যই আমরা কি দিয়েছিল সেটা আমাদের কাছে সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে একটা পেন দিয়েছিল, এটাও একটা অবজেক্ট, এটাও অবজেক্ট। এক্ষেত্রে দুটো অবজেক্ট আছে মানে তাদের দুটো আলাদা আলাদা নাম থাকবে। ক্রিয়াপদকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। যদি একসাথে দুটো অবজেক্ট থাকে তাহলেই কিন্তু ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের প্রশ্নটা থাকে। যদি একটাই অবজেক্ট থাকে সেক্ষেত্রে হু দিয়ে প্রশ্ন করলেই কি আর হুম দিয়ে প্রশ্ন করলেই কি, সেটাই সেই বাক্যের বা সেই ক্রিয়াপদের
ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এ পেন, আর ক্রিয়াপদকে হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম? অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রেপোজিশন, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এখনো পর্যন্ত 4 ধরনের অবজেক্ট আমরা জানলাম। তারপরের বাক্যে দেখি কি আছে। আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। উপরের বাক্যটাকে আমি ভয়েস চেঞ্জ করেছি, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা প্যাসিভ ভয়েসে করে দিলাম। তাহলে এক্ষেত্রে একটা অবজেক্টকে আমরা সাবজেক্টে পরিণত করলাম, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল। হু ওয়াজ গিভেন? আই ওয়াজ গিভেন। আই ওয়াজ গিভেন হোয়াট? এ পেন। তাহলে এটা অবজেক্ট থেকে গেছে। তাহলে দুটো অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, এবং যে অবজেক্টটা অবজেক্ট রূপেই থেকে যাচ্ছে সেই অবজেক্টটাকে কি বলবো? রিটেন্ড অবজেক্ট। অর্থাৎ এক্ষেত্রে এই ক্রিয়াপদকে আমরা আবার কি বলতে পারি? ডিট্রানজিটিভ ভার্ব, কারণ এর ক্ষেত্রে দুটো অবজেক্ট লক্ষ্য করছি, এবং যদি যে ক্রিয়াপদের একটা অবজেক্ট থাকবে সেই ট্রানজিটিভ ভার্বকে কি বলবো? মোনোট্রানজিটিভ ভার্ব। ডিট্রানজিটিভ ভার্বযুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হলে একটা অবজেক্টকে সাবজেক্টে পরিণত করতে হয়, এবং একটা অবজেক্ট রূপেই রেখে দিতে হয়। যে অবজেক্টটা অবজেক্ট রূপেই থেকে যায় প্যাসিভ ভয়েসে, সেই অবজেক্টটাকে আমরা রিটেন্ড অবজেক্ট বলবো। তারপরের উদাহরণটাতে দেখি কি আছে। দে রেন আর রেস। রান আর রেস একই ওয়ার্ড থেকে মনে হয়েছে, তাই না? এই জন্য এই রান বা রেস এগুলো হচ্ছে সমধাতুজ। বাংলায় যদি বলি সমধাতুজ, এবং ইংরেজিতে যদি বলা হয় কগনেট। কগনেট অবজেক্ট আমি একবারেই লিখে দিলাম। তাহলে সমধাতুজ শব্দ দুটোই। তাহলে দে রেন, এখানেই আমি বাক্যটা শেষ করে দিতে পারতাম। তারা দৌড়েছিল। কি দৌড়েছিল? এ রেস। এটা এডিশনাল ইনফরমেশন। এবং এই রেন এই শব্দটাকে কগনিটিভ ভার্ব বলবো, এবং এই অবজেক্টটাকে কি বলবো? কগনিটিভ অবজেক্ট। তাহলে এখানে আমরা আরেকটা অবজেক্ট পেলাম। কি অবজেক্ট? কগনিটিভ অবজেক্ট, যেটা আমাদের জানা দরকার একান্তভাবে। এবং সব থেকে শেষে 5 নম্বর উদাহরণটাতে দেখি কি আছে। উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। উই ইলেক্টেড হুম? হিম। এটা তো ডাইরেক্ট অবজেক্ট পাচ্ছি। এক্ষেত্রে ইলেক্টেড কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, বা এটাকে কি বলবো? ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য তার রেজাল্ট, ইভেন্টটা আছে, ওই ইলেক্টেড হিম এই ইভেন্টটা আছে, তার রেজাল্টটাও আমাদের দিতে হবে। এক্ষেত্রে এই প্রেসিডেন্ট এই রেজাল্টটা দেওয়া আছে, হিম সমান প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সমান হিম। এক্ষেত্রে যদি প্রেসিডেন্টকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলে থাকি। যেহেতু এই ইলেক্টেড ফ্যাক্টিটিভ ভার্ব, তাহলে এই ফ্যাক্টিটিভ ভার্ব যত অবজেক্ট হিসাবে এটাকে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্টও বলে থাকি। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম অবজেক্ট কে হতে পারে? নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। এবং অবজেক্ট জানতে গেলে বাক্যে ক্রিয়াপদকে সাবজেক্টের সাথে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তাই অবজেক্ট। অবজেক্ট আমরা বিভিন্ন প্রকারের পেয়ে থাকি। এক্ষেত্রে আমরা বেশ কিছু অবজেক্টের কথা আজকে জানলাম। প্রথমেই আমরা কি বললাম? অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রেপোজিশন, 2 প্রকার। 3 নম্বরে কি পেলাম? ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, আরও 2 প্রকার। তারপরে আমরা কি জানলাম? একটা রিটেন্ড অবজেক্ট। তারপরে আমরা জানলাম কগনেট অবজেক্ট, এবং সব থেকে শেষে জানলাম ফ্যাক্টিটিভ অবজেক্ট। আশা করি এই ক্লাসটা আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করবে।